হেই বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি মানিক চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আসলে এই মুভিতে দেখানো হয়েছে আদিম যুগের মানুষেরা কিভাবে চিকিৎসা করত এবং কিভাবে আস্তে আস্তে এই চিকিৎসার উন্নতি হয়েছে, এই সব ডিটেলস এই মুভিতে দেখানো হয়েছে। তাহলে চলো বন্ধুরা, বেশি পেঁচাল না পেরে শুরু করা যাক আজকের মুভি দ্য ফিজিশিয়ানের এক্সপ্লেনেশন। গল্পটা শুরু হয় আজ থেকে প্রায় ১,০০০ বছর আগে, ইউরোপিয়ান একটা দেশ লন্ডন থেকে, যেখানে কিনা কালো জাদুর প্রভাব অনেক বেড়ে গিয়েছিল। এই সমাজের মানুষেরা কালো জাদু, তন্ত্রমন্ত্র এবং ঝাড়ফুঁককেই বেশি বিশ্বাস করত, কারণ ওই সময় আধুনিক তেমন কোনো চিকিৎসাও ছিল না। আর আমরা এখানেই দেখতে পারি একটি বাচ্চা ছেলে, যার নাম হচ্ছে রব। ও লন্ডনের একটি কয়লার খনিতে কাজ করত। ওর পরিবারে বলতে ছিল ওর মা আর ওর ছোট্ট দুই ভাই বোন। ওর বাবা অনেক আগেই ছোটবেলাতে মারা গিয়েছে, যে কারণে এই ছোট্ট রবকেই তার পুরো পরিবার চালানোর দায়িত্ব নিতে হয়েছিল। রব সারাদিন ওই কয়লার খনিতে কাজ করে কোনো রকমেই তার সংসার চালাতো। এরপরেই আমরা একজন লোককে দেখতে পারি, যার নাম হচ্ছে বারবার বেঞ্জামিন। আসলে বারবার হলো সেই সময়ের হাতুড়ে ডাক্তার, যারা সে সময়ে হাত ভাঙা, দাঁত তোলা, এইসব ছোট ছোট সামান্য কিছু চিকিৎসা করতে পারত। তার কাছে জড়িবুটির অনেক জ্ঞান ছিল, মানে বিভিন্ন গাছপালা দিয়ে যেরকম ওষুধ তৈরি করা হতো, এইগুলা কি বলা হয় জড়িবুটির চিকিৎসা। অনেক লোক তার এই চিকিৎসা পেয়ে সেরে উঠত, কিন্তু কিছু এমন লোক ছিল যারা তাকে জাদুকর বলতো, যে সে কালা জাদু করে বিভিন্ন মানুষদের রোগ ঠিক করে। এটা বলেই তাকে অনেকেই পছন্দ করতো না, আর তারা তাকে দিয়ে চিকিৎসাও করাতো না। বেঞ্জামিন যতটা পারত এই লোকেদের সাহায্য করত এবং তাদের অসুখের ব্যাপারেও সচেতন করত, যে কিভাবে ছোটখাটো অসুখ বিসুখ হলে এই জড়িবুটির মাধ্যমে তারা নিজেরাই চিকিৎসা করতে পারে। এসব কথা বলেই একটি গ্রামে সে সমস্ত লোকদের সচেতন করতেছিল। যখন সে এই ধরনের কথাবার্তা বলতেছিল, তখন সেই জায়গায় রবার্ট নামের সেই ছোট্ট ছেলেটিও ছিল, যে কিনা মন দিয়ে তার এইসব কথাবার্তা শুনতেছিল। এইসব কথাবার্তা যখন শেষ হয়ে যায়, তখন সে মনের আনন্দে বাড়িতে ফিরতে শুরু করে। সেই দিন রাতে হঠাৎ করে তার মা অসুস্থ হয়ে যায়। সে যখন তার মায়ের বুকে হাত রাখে, তখন তার একটি অদ্ভুত অনুভূতি হয়, আর এই অনুভূতিটা অনুভব করে সে খুব ভয় পেয়ে যায়। আর সে বুঝতে পারে না যে এখন তার কি করা উচিত। তখন তার বেঞ্জামিনের কথা মনে পড়ে, আর সে দৌড়ে তার কাছে যায়। সে যখন তার মায়ের ব্যাপারে সবকিছু খুলে বলে, সাথে সাথে বেঞ্জামিন সেখানে চলে আসে। সে যখন আসে, তখন আমরা দেখতে পারি তার আশেপাশে সমস্ত গ্রামবাসীরা জড়ো হয়ে যায়। বেঞ্জামিন এসে খেয়াল করে রবার্টের মায়ের পেটের এক সাইডে ব্যথা করছে এবং প্রচন্ড পেট ব্যথাও হচ্ছে, যেটাকে আমরা বর্তমান সময় অ্যাপেন্ডিসাইডের ব্যথা বলে থাকি। সেই সময় এই ব্যথার কোনো চিকিৎসা ছিল না এবং গ্রামবাসীরা তাকে কোনো চিকিৎসাও করতে দিতেছিল না। আর এই কারণেই বিনা চিকিৎসায় রবার্টের মা সেখানেই মারা যায়। এখানে একটা দুঃখের বিষয় হলো, সেই সময় পুরো পৃথিবীতে কোথাও অ্যাপেন্ডিসাইডের কোনো চিকিৎসা ছিল না। পরের দিন গ্রামবাসীরা তার ভাই বোনদের চাকর বানিয়ে এক একজনের সাথে করে নিয়ে যায়, আর রবার্ট খুব একা হয়ে পড়ে। তার মা মরে যাওয়ার কারণে সে অনেক কষ্ট পায়। এই কারণে সে বেঞ্জামিনের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এতে বেঞ্জামিনের কোনো আপত্তি থাকে না, তাই তারা দুজন মিলে তাদের নিজস্ব গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। এখানে আমরা দেখতে পাই যে বেঞ্জামিনের নিজস্ব কোনো ঠিকানা ছিল না। সে কখনো এই গ্রামে, কখনো ওই গ্রামে, বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে সে মানুষের চিকিৎসা করত এবং নানা রকম ভাবে মানুষকে সাহায্য করত। এভাবে অনেকটা বছর কেটে যায়, আর আমরা দেখতে পারি রবার্ট অনেক বড় হয়ে গিয়েছে। এখানে আমরা আরেকটি বিষয় জানতে পারি যে রবার্ট এখনো তার মায়ের পেটে ব্যথা যে হয়েছিল, সেই পেটে ব্যথার চিকিৎসা এখনো খুঁজতেছে, যে কারণে বিনা চিকিৎসায় তার মা মারা গিয়েছে। সে সবসময় এটাই ভাবে যে যেটা তার মায়ের সাথে হয়েছে সেটা যেন আর অন্য কারোর সাথে না হয়। অনেকগুলো বছর কেটে যাওয়ার পরও
বেঞ্জামিন সেই রোগের চিকিৎসা এখনো খুঁজে বের করতে পারেনি। সে শুধুমাত্র কিছু জড়িবুটি দিয়েই মানুষের চিকিৎসা চালিয়ে যাচ্ছে। আসলে মানুষের শরীরের ভিতরে কি আছে আর সেগুলো কিভাবে কাজ করে এটাই বেঞ্জামিন জানতো না। একদিন বেঞ্জামিন একটা লোকের চিকিৎসা করার সময় রবার্ট তার বুকে হাত দেয়, আর সেই অদ্ভুত অনুভূতিটা সে আবার অনুভব করে, যেমনটা তার মায়ের সময় হয়েছিল। আর সে খুব ভয় পেয়ে যায়। আর পরে সে বেঞ্জামিনকে বলে যে এই লোকটা আজকে রাতেই মারা যাবে। আর ঠিক সেরকমটাই হয়। এর মানে এটাই যে কারো মৃত্যু আসলে রবার্ট তার বুকে হাত দিলেই সে বুঝতে পারে যে আসলে সে কখন মারা যাবে। সে এর আগেও তার মায়ের বুকে হাত দিয়েছিল, আর সে বুঝতে পেরেছিল যে তার মা মারা যাবে। আর এই অদ্ভুত অনুভূতির সে অনুভব করার কারণে বেঞ্জামিন তার এই প্রতিভা দেখে খুব অবাক হয়ে যায়। এইদিকে সেই লোকটির মৃত্যুর জন্য গ্রামের লোকেরা বেঞ্জামিন আর রবার্টকে দায়ী করে। তারা বলে যে এদের চিকিৎসার কারণেই এই লোকটা মৃত্যু হয়েছে। আর গ্রামের লোকেরা এই ভেবে বেঞ্জামিন ও রবার্টকে অনেক মার মারে এবং তারা গ্রাম থেকে তাদের দুজনকেই তাড়িয়ে দেয়। এই মারের কারণে বেঞ্জামিনের চোখ খারাপ হয়ে যায়, আর সে দেখতে পায় না। এই সময় এই অসুখের কোনো চিকিৎসা ছিল না, কিন্তু একদিন রাতে তারা কিছু লোকের কাছ থেকে জানতে পারে যে জিউসের ডাক্তারের কাছে এই রোগের চিকিৎসা আছে। আর তারা দুজনই সেই ডাক্তারের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে গিয়ে তারা তার অপারেশন করে এবং এই অপারেশন 100% সাকসেসফুল হয়, যার কারণে বেঞ্জামিন আবার চোখে দেখতে পায়। এইটা দেখে রবার্ট অনেক খুশি হয়, আর সেই ডাক্তারকে রবার্ট জিজ্ঞেস করে যে তোমরা এই চিকিৎসা কোথা থেকে শিখেছো। আর তখনই সেই ডাক্তার বলে ইবনে সিনার ব্যাপারে। ওই সময় ইবনে সিনা পার্সিয়াতে ছিল, আর তার একটা খুব নামকরা হসপিটাল ছিল। সে আবার ওইখানে চিকিৎসার ব্যাপারে অনেক মানুষকেই পাঠ্যদান করত। তার কাছে এরকম কোনো রোগ ছিল না যেই রোগের কোনো চিকিৎসা তার কাছে নেই। এই কথা শুনে রবার্ট খুব খুশি হয়, আর সেখানে যাওয়ার তার খুব ইচ্ছে হয়। সেইখানে গিয়ে সে অ্যাপেন্ডিসাইডের চিকিৎসা শিখতে পারবে। কিন্তু জিউসের এই ডাক্তার তাকে সচেতন করে যে তোমাকে মিশর পার হয়েই সেখানে যেতে হবে, আর সেখানে অন্য কোনো জাতির যাওয়ার অনুমতি নেই। কিন্তু রবার্ট সেখানে যাবে, এটা সে মনে মনে সিদ্ধান্ত নেয়। এরপরেই আমরা দেখতে পারি রবার্ট বেঞ্জামিনকে ধন্যবাদ জানাচ্ছে যে সে তার কাছ থেকে যা কিছু শিখেছে তা অনেক কিছু। এখন সে অ্যাপেন্ডিসাইডের চিকিৎসাবিদ্যা শিখতে চায়, আর বেঞ্জামিন তাকে আশীর্বাদ দিয়ে সেখান থেকে তাকে বিদায় জানায়। এরপর তাদের দুজনের রাস্তা আলাদা হয়ে যায়, আর তারা দুদিকে চলে যায়। পানিপথে সেই সময় লন্ডন থেকে ইজিপ্ট যেতে প্রায় 1 বছরের মতো সময় লাগত। ইজিপ্টে আসার সাথে সাথে রবার্ট তার নাম এবং ধর্ম পরিবর্তন করে নেয়। তার নাম রাখে জেসি, আর সে হয়ে যায় একজন ইহুদি। আর এরপরে আমরা দেখতে পারি ও একটি ইহুদি দলে যোগদান করে। আর এখানে সে শিখতে পারে কিভাবে প্রার্থনা করতে হয়, কিভাবে উঠতে বসতে হয়, আর কিভাবে নিজের পথ নির্ধারণ করতে হয়। এইগুলো শিখতে শিখতে তারা ইজিপ্ট থেকে ইস্পাহানের উদ্দেশ্যে রওনা হয়, যেখানেই ছিল ইবনে সিনার হসপিটাল। মরুভূমি পার করতেই তাদের 2 মাস সময় লেগে যায় সেইখানে পৌঁছাতে। এই গ্রুপের মধ্যে রেবেকা নামেও একজন মেয়ে ছিল, যাকে পার্সিয়াতে বিক্রি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। রাস্তায় তারা সালজুকের সেনা সদস্যদের দেখতে পায়, যারা পুরো একটি গ্রামের লোকজনদের মেরে ফেলেছিল। এই গ্রামেই তারা একটি ছোট্ট মেয়েকে দেখতে পায়, যাকে রেবেকা তার নিজের সাথে করে নিয়ে যায়। আর রাস্তায় সেই বাচ্চাটার শরীর খারাপ হয়ে যায়, আর সেখানে রবার্ট তাকে সাহায্য করে। আর এই কারণে তার এবং রেবেকার মধ্যে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়, এবং তারা দুজন একে অপরকে পছন্দ করা শুরু করে। আর ঠিক তখনই আমরা দেখতে পারি মরুভূমিতে বিশাল এক বালিঝড়
উঠে। তারা একে অপরের কাছ থেকে আলাদা হয়ে যায়, আর সেখানে শুধুমাত্র রবার্টই বেঁচে যায়, আর সে একটি সেফা নামক একটি শহরে গিয়ে পৌঁছায়। বাকি সবাই মারা গিয়েছিল। এই শহরটা শাহ নামের একটি রাজার ছিল। এবার রবার্ট নোংরা অবস্থায় কোনো রকমের স্পৃহান পৌঁছে সেই হসপিটালে যায়, কিন্তু তার অবস্থা দেখে সেখানে মেরে সেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়। একটা লোক তাকে পেয়ে অজ্ঞান অবস্থায় একটি হসপিটালে ভর্তি করে। তার যখন জ্ঞান ফিরে, তখন তার আঘাতে কোনো রকমেরই কোনো যন্ত্রণা অনুভব হচ্ছিল না। তখন তার পাশে থাকা একজন লোককে এই ওষুধের ব্যাপারে জিজ্ঞেস করে যে তার হাতে কি লাগিয়েছে। কথায় কথায় সে আরো বলে যে সে একজন ফিজিশিয়ান হতে চায়, আর সে হিলিংও শিখতে চায়। আর পরের দিনই তাকে সোজা ক্লাস অ্যাটেন্ড করতে নিয়ে যাওয়া হয়। আর এখানেই আমরা জানতে পারি যে ওই লোকটা আর কেউ নয়, ওই লোকটাই ইবনে সিনা ছিল। সে তার ক্লাসে ফিজিক্স ও ফিলোসফি এইগুলাই সে পড়াতো। স্টুডেন্টদের অ্যারিস্টটল, হিপোক্লিস এদের ব্যাপারে বলা হয়। রবার্টের মেলভিন এবং করিম নামেও একজন বন্ধু হয়। একদিন রবার্ট জানতে পারে যে রেবেকা এখনো বেঁচে আছে, কিন্তু খুব শীঘ্রই একজন বয়স্ক লোকের সাথে তার বিয়ে হয়ে যাবে। আর সে বুড়ো লোকটা মেলভিংয়ের পরিবারের বন্ধু। এসব কিছু জানার পরে রবার্ট অনেক কষ্ট পায়, আর মেলভিংও বুঝতে পারে যে রেবেকা রবার্টকে পছন্দ করে, রবার্ট রেবেকাকে পছন্দ করে। আর এই ফ্রাস্ট্রেশন নিয়ে রবার্ট একটি মহিলার কাছে যায়, কিন্তু ওই মহিলাও তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছিল, আর রবার্ট তাকে হাসপাতালে নিয়ে গিয়ে বাঁচায়। এর মধ্যে ইবনে সিনাও বুঝতে পেরে যায় যে রবার্টের এক বিশেষ ক্ষমতা আছে, আর এটা জেনে ইবনে সিনা অনেক খুশি হয়। রবার্ট তাকে তার মায়ের ডিটেলস খুলে বলে যে আমার মাকে আমি বাঁচাতে পারিনি, আর এই কারণেই আমি এই অ্যাপেন্ডিসাইটের চিকিৎসা খুঁজে বেড়াচ্ছি, আর এই কারণেই আমি গরিব লোকদের সাহায্য করে থাকি। কিন্তু এত বড় হসপিটালে মানুষের উপরে কোনো রকমের কোনো এক্সপেরিমেন্ট করার অনুমতি ছিল না। এজন্য রবার্ট অনেক দুঃখ পায়। সে বলে যে আমি পৃথিবীর এত দূরে চলে এসেছি, এখানে এসেও আমি কোনো রকমের কোনো চিকিৎসা করতে পারতেছি না, আমাকে দিয়ে কি হবে না? সে ইবনে সিনাকে জিজ্ঞেস করে যে আমরা কেন মানুষের ভিতরটা দেখতে পাই না। আর তখন ইবনে সিনা উত্তর দেয় যে আজকাল এই রীতিনীতি অনুযায়ী মানুষের শরীর কেটে বা তার ভিতরে পরীক্ষা নিরীক্ষা করাকে খুব খারাপ ধরা হয়, আর এই কারণেই এটা করবার কোনো রকমের কোনো অনুমতি নেই। হয়তোবা 100 বা এরও বেশি বছর পরে এই সব কিছু খুব স্বাভাবিক হয়ে যাবে। আর এই কারণেই সেই সময় মানুষের হার্টের সার্জারি বা অ্যাপেন্ডিসাইডের কোনো রকমের কোনো অপারেশন হতো না। আমরা জানতে পারি এখানে 3 ধরনের দল ছিল। একটা ছিল শাহ, যা ইসলাম ধর্মের ছিল, তারা সবসময় মানুষের উপকার করত এবং তারা মেডিকেল সায়েন্সে অনেক প্রাধান্য দিত। দ্বিতীয় গ্রুপ ছিল জুরি বা যারা, এরা হলো পার্সিয়ান গ্রুপ। আর তৃতীয় গ্রুপ ছিল সালজুক, যারা অন্য রাজত্বের লোক ছিল। বাকি দুটো গ্রুপের শাহের ব্যবহার ভালো লাগতো না, আর তারা তাকে খুব দুর্বল ভাবত, আর এজন্য তারা সবসময় কিছু না কিছু করত। একদিন সালজুকের সেনারা তাদের রাজ্যের এক অসুস্থ লোককে শাহের শহরে পাঠায়, যার ফলে সেই শহরে খুব দ্রুত সেই রোগটি ছড়িয়ে যায়। কিছু বড়লোক লোকেরা সেই সময় ওই শহর ছেড়ে পালায়, যার মধ্যে রেবেকার স্বামীও ছিল। আর রেবেকাও অসুস্থ হয়ে নিজের ঘরে একা পড়েছিল। শহরের এই অবস্থা দেখে ইবনে সিনার স্টুডেন্টরা সমস্ত গরিব মানুষদের চিকিৎসা দেওয়া শুরু করে। সমস্ত অসুস্থ রোগীদের শরীরে এক ধরনের একটা কালো রঙের দাগ আসতেছিল। এতে
রোবা সাজেস্ট করে যে এই কালো রঙের দাগটা একদম গোড়া থেকে উপড়ে দেওয়ার জন্য। কিন্তু তখন তো কোনো কাটাছেঁড়া করার অনুমতি ছিল না। দেখতে দেখতে ওই শহরে হাজার হাজার লোক মরতে থাকে। একদিন হঠাৎ করে রবার্ট বুঝতে পারে যে ইঁদুর থেকেই এই রোগগুলো ছড়াচ্ছে, আর তারা সঙ্গে সঙ্গে সমস্ত শহরের ইঁদুরের ওষুধ ছিটিয়ে দেয় এবং সমস্ত ইঁদুরকে মেরে ফেলে। আর সেই শহরের যত লোক ছিল তারা সবাই বেঁচে যায়। আস্তে আস্তে তাদের ওষুধে বাকি যে লোকগুলো বেঁচে ছিল তারা আরো সুস্থ হতে থাকে। রেবেকাও মৃত্যুর হাত থেকে বেঁচে যায়, আর এতে করে রবার্ট অনেক খুশি হয়। এখনো তারা একে অপরকে ভালোবাসে। দেখতে দেখতে শহরের অবস্থা আবার আগের পর্যায়ে ফিরে আসে, আর এখন রেবেকার স্বামীও এই শহরের অবস্থা ভালো দেখে এই শহরই আবার ব্যাক করে। কিছুদিন পর এই হসপিটালে একটি অ্যাপেন্ডিসাইট ব্যথা নিয়ে একজন রোগী আসে, কিন্তু এখানে ডিসেকশন না করার কারণে, মানে অনুমতি না থাকার কারণে সেই রোগীটা এখানেই মারা যায়। কিন্তু এইখানে রবার্ট একটি কাজ করে। ওই লোকটি মরে যাওয়ার আগেই ওই লোকের কাছ থেকে একটা পারমিশন নেয় যে আপনি মরে যাওয়ার পরে আমি আপনার শরীরে কি ডিসেকশন করতে পারি, আর ওই লোকটাও তাকে অনুমতি দিয়ে দেয়। এই একটাই রোগ ছিল যে রোগটার আসলে কেউ কোনো চিকিৎসা করতে পারতো না, আর এই কারণে রবার্ট সবার চক্ষুর আড়ালে ওই লোকটি মরে যাওয়ার পরে ওই লোকটির বডি অ্যাটপসি করে। সে খুব ভয় পাচ্ছিল, কিন্তু তারপরও সে অনেক সাহস করে বডির ভিতরে প্রত্যেকটা অংশ একটা একটা করে দেখতে থাকে। সেই লোকটার হার্ট হাতে নিয়ে দেখেছে যে সেটা কিভাবে কাজ করে। পুরো শরীরের অর্গানগুলোর প্রত্যেকটা পার্টসের সে ছবি এঁকে রাখে, যাতে করে এগুলা পরবর্তীতে সে দেখে দেখে কাজ করতে পারে। সে অ্যাপেন্ডিক্স সম্বন্ধেও জানতে পারে এবং সে বুঝতে পারে যে এটা কোথা থেকে শুরু হয় এবং কি করলে এই ব্যথাটা নিরাময় করা যায়। ইন ডিটেলস সে সবকিছু লিখে রাখে। সে যখন এই বডিটি নিয়ে কাজ করতেছিল তখন সেখানে থাকা কিছু লোকরা টের পেয়ে যায় এবং সাথে সাথে রবার্টকে এবং ইবনে সিনাকে ধরে জুবির লিডারদের কাছে নিয়ে যায়, আর সেই লোকেরা তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেয়। এবার রবার্টের কারণে জিউসদেরও সেখানে থাকা মুশকিল হয়ে যায়, আর এই জন্যও এত ভয়ানক অবস্থাতে রবার্ট তার আসল পরিচয় দিয়ে দেয়। সে বলে সে একজন খ্রিস্টান আর তার আসল নাম রবার্ট কোর। সে বলে তার কারণে যেন বাকি জিউসরা কোনো শাস্তি না পায়, কারণ অন্যায় সে করেছে, শাস্তি একমাত্র তারই হবে। কিন্তু এই কথাটা তখন কেউ মানতে রাজি হয় না যে সে একজন খ্রিস্টান। অন্যদিকে আমরা দেখতে পারি রেবেকা প্রেগনেন্ট এবং তার স্বামী বুঝতে পারে যে এটা অন্য কারো সন্তান। এই কারণে সে তার ওয়াইফকে রাস্তার মধ্যে গর্ত করে মাটি চাপা দিয়ে তাকে শাস্তি দেয়। রবার্টের বন্ধু মেলম্যান, যে জুস পরিবারের সদস্য ছিল, সে রবার্টের উপরে অনেক ক্ষেপে গিয়েছে, কারণ সে এত বড় মিথ্যে কথা বলেছে। তাই এই সময় শাহ হঠাৎ করে খুব অসুস্থ হয়ে যেতে থাকে, কারণ তার অ্যাপেন্ডিসাইটের ব্যথা উঠেছে। এই জন্য সে রবার্ট আর ইবনে সিনাকে জুরির বন্দি থেকে বের করে। শাহ তাদেরকে অপারেশন করতে বলে, কিন্তু রবার্ট অনেক ভয় পায়, কারণ সে জীবিত মানুষের কখনো অপারেশন করেনি। কিন্তু এদের কাছে আর কোনো রাস্তা নেই, হয় অপারেশন করো না হয় মরো। তাই রবার্ট এখানে অপারেশন করতে রাজি হয়, কিন্তু অপারেশনের বদলে রবার্ট বলে যে রেবেকাকে মুক্ত করে দিতে হবে, আর তার কথা শুনে সাথে সাথে শাহ রেবেকাকে মুক্ত করে দেয়। এরপরেই আমরা দেখতে পারি ভয়ে ভয়ে রবার্ট, ইবনে সিনা আর মেলবন এই তিনজন মিলেই শাহর অপারেশন শুরু করে। তারা অনেক বেশি ভয় পাচ্ছিল যে একজন জীবিত মানুষের সার্জারি তারা কিভাবে করবে, কিন্তু তারা অবশেষে সেই অপারেশন করতে সক্ষম হয়, আর তারা অপারেশন করেই অ্যাপেন্ডিসাইট সেই
টিউবটা বের করে নেয়। আর এতে করে শাহ স্যাটিসফাই হয় এবং সে অনেক খুশি হয়। অপারেশন করার সময় রবার্ট দেখতে পায় যে সে তার মায়ের অপারেশন করছে। শাহ পরিপূর্ণভাবে সুস্থ হওয়ার পর রবার্টের সাথে ভালো একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। ঠিক সে সময় সেলজুক আর বাকি যে গ্রুপটা ছিল, এই দুই গ্রুপ মিলে এই শহরে আক্রমণ চালায়। ওরা এই শহরের চারপাশে আগুন ধরিয়ে এই শহরে যত লোকজন ছিল সবাইকে এক এক করে মারতে শুরু করে। আর এই কারণেই শাহকে এই অবস্থাতেই তাদের সাথে যুদ্ধ করতে যেতে হবে। শাহ যুদ্ধে যাওয়ার আগে রবার্ট আর ইবনে সিনাকে বলে, তোমাদের যার যার কাছের মানুষদেরকে নিয়ে এই শহরের পিছনের গেট দিয়ে তোমরা বেরিয়ে যাও, কারণ আমি হয়তোবা আজকের এই যুদ্ধে মারা যাব। আর আমি মারা যাওয়ার পরে সেলজুকের লোকেরা এই শহরটিকে পুরোপুরি ধ্বংস করে দিবে। এরপর শাহ রবার্টকে বলে যে তুমি সবসময় মনে রেখো তোমার একজন ভালো বন্ধু ছিল। এই কথা বলে সে যুদ্ধের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আর এরপরই আমরা দেখতে পারি রবার্ট রেবেকাকে সাথে করে নিয়ে আশেপাশে যত লোকজন ছিল তাদেরকে সঙ্গে করে ওই শহরের পিছনের গেট দিয়ে পালানো শুরু করে। কিন্তু পালানোর আগে সে একবার ইবনে সিনার সাথে দেখা করতে যায়। রবার্ট গিয়ে দেখতে পায় যে ইবনে সিনা সেই হসপিটালটাতে পুরো জায়গায় আগুন দাউ দাউ করে জ্বলছে। ওনার চোখের সামনেই পুরো হসপিটালটিকে আগুন দিয়ে ধরিয়ে দেওয়া হয়েছে, যে কারণে উনি মানসিকভাবে খুবই হতাশ হয়ে পড়ে। সেই জন্য উনি ওই জ্বলন্ত হসপিটালের ভিতরে বসেই বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। ঠিক ওই সময় রবার্ট ওই হসপিটালে চলে আসে এবং রবার্টের সাথে তাকে যেতে বলে। তখন ইবনে সিনা রবার্টের হাতটাকে নিয়ে তার বুকের মধ্যে রাখে, আর রবার্ট সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। তখনই নিচে পড়ে থাকা বিষের সেই খালি বোতলটি রবার্ট দেখতে পায়। ইবনে সিনা বলে যে আজকে আমার চোখের সামনে আমার সব স্বপ্ন জ্বলে পুড়ে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। নতুন করে আর শুরু করার বয়সও আমার নেই, কিন্তু আমি খুব খুশি যে আমার সমস্ত বিদ্যা আমি তোমাকে শেখাতে পেরেছি। আর এখন আমি চাই যে আমার এই চিকিৎসা বিদ্যাকে তুমি আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। এই কথা বলে সে তার সবচেয়ে প্রিয় বইটা তাকে উপহার দেয় আর বলে, আজকে থেকে তুমি হলে হাকিম রবার্ট কোল। এই কথাগুলো তার মুখ থেকে শুনে রবার্ট খুব উদাস মনে সেখান থেকে বিদায় দেয়। অপরদিকে আমরা দেখতে পাই শাহের সাথে সেলজুকসের সেই যুদ্ধে শাহ সেখানে মারা যায়, আর সেলজুকসরা সেই রাজ্যটি পুরোটাই দখল করে নিয়েছে। কিন্তু ততক্ষণে রবার্ট আর রেবেকা আর বাকি যে লোকেরা ছিল তারা অনেক দূরে পালিয়ে গেছে ওই শহর থেকে। এরপরে আমরা দেখতে পাই রবার্ট এবং রেবেকা তারা ফিরে এসেছে তাদের সেই পুরনো শহরে। এই ঘটনার বেশ কয়েক বছর পরে লন্ডনের এক পুরনো শহর দেখানো হয়। এখানে বেঞ্জামিন এখনো লোকজনের চিকিৎসা করে যাচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, কিন্তু আস্তে আস্তে ওর কাছে রুগী আসা বন্ধ হয়ে যেতে শুরু করে। তখন ও একটু খোঁজ নিয়ে জানতে পারে যে বাইরের দেশ থেকে একজন নতুন ডাক্তার এসে এখানে রুগী দেখা শুরু করেছে এবং সে একটি হসপিটালও বানিয়েছে। তাই এখন যারা অসুস্থ হয় সবাই ওই হসপিটালে গিয়ে তার কাছে ট্রিটমেন্ট করায়। আর যে ডাক্তার চিকিৎসা করছে তার নাম হলো ডক্টর রবার্ট কোল। এই কথা শুনে বেঞ্জামিন অনেক খুশি হয়। সে মনে মনে বলে যে রবার্ট ডাক্তারি বিদ্যা পুরোপুরি শিখে গিয়েছে এবং সে তার নিজের দেশে ফিরে এসেছে। এই কথা বলতে বলতে সে রবার্ট কোলের সাথে দেখা করতে তার সেই হসপিটালে যেতে শুরু করে। আর এরই মধ্যে দিয়ে এই মুভিটি সমাপ্ত হয়। তো বন্ধুরা, আমার কথাবার্তা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও।